সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, সরকারের চাওয়া আগামী নির্বাচন যাতে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। এজন্য নির্বাচন কমিশনও সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনকে পেছাতে নানা উছিলা দেওয়া হচ্ছে। ভোটের ট্রেনে আজ এ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতেই দেখে আসব আজ রাজনৈতিক দলগুলো কে কি বলেছে সারাদিনই নানা অনুষ্ঠানে। আমরা যেটি দেখতে পাচ্ছি, আজকে জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যেটি বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে ঘিরে তারা যত ধরনের প্রস্তুতি সেটিও নিচ্ছে। এবং আজকে সকালে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, তিনি যেটি বলেছেন, ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন এবং যেটি বলেছেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নির্বাচনকে পিছিয়ে দিতে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি এই ষড়যন্ত্রের নানা দিক তুলে ধরেন এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এবং একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি যেটি বলেছেন, জাতীয় নির্বাচনকে বিলম্ব করতে সংস্কারে উছিলা দেওয়া হচ্ছে। তিনি যেটি বলছেন যে নির্বাচনের জন্য সংস্কার কোনো বাধা হতে পারে না, কিংবা নির্বাচন হলে সংস্কার বন্ধ হয়ে যাবে এমনও না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলে তারা বারবারই একই কথা বলছেন যে দ্রুত সময়ে নির্বাচনের কথা তারা বলেছেন। দর্শক, দেখছিলাম সারাদিন রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা ইসি সচিব সহ তারা কি বলেছেন। নিব একটি ছোট বিরতি, ফিরছি পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। আজ আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন আমার সহকর্মী হাসিবুল্লাহ। আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। জানতে চাই, আজকে সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দীর্ঘ ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি নির্বাচন, তার সামনের যে সফরগুলো রয়েছে, চীন সফর রয়েছে, সব বিষয় নিয়ে আলাপ হয়েছে। আপনি তো সেই বিষয়টা দেখেছেন, নিউজও তৈরি করেছেন। জানতে চাই যে তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন, নির্বাচন নিয়ে কি বার্তা দিয়েছেন। নির্বাচন নিয়ে এক কথা যদি বলতে চাই, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন সকল রাজনৈতিক দল যেন উৎসাহ উদ্দীপনার জন্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়। অর্থাৎ তিনি বলেছেন ডিসেম্বর থেকে, এই 25শে ডিসেম্বর এবং থেকে 26শে জুন পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠান হবে। যিনি এই কথাটি তিনি এর আগেও বলেছেন, আবারও তিনি এর পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন এর মধ্যে হবে। এর আগে আমরা শুনতে পেরেছি যে হয় যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরে, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চায় তাহলে জুনে। তো আজকে একটি উল্লেখযোগ্য ভাষণে যেটি মনে হলো সেটি মনে হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে, এর মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার কার্যক্রম সেগুলো রাজনৈতিক দলগুলো খুবই ভালোভাবে সাড়া দিয়েছে, এই জন্য তিনি তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এবং আপনি জানেন ঐকমত্য কমিশন, তিনি উল্লেখ করেছেন যে 166টি বিভিন্ন যে প্রস্তাবনাগুলোর উপর মতামত দিয়েছে এবং সেগুলোর উপর মতামত নিয়ে তাদের পর্যবেক্ষণ বা পর্যালোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে। এবং সম্প্রতি বিএনপি, এনসিপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। এই যে কার্যক্রমগুলো হচ্ছে, এটির ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি হবে। যে জুলাই সনদের ভিত্তিতে আগামীর নির্বাচন বা আগামীর আর বাংলাদেশের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং সেটির ভিত্তিতে একটি এই সনদের আলোকেই সংস্কার বা নির্বাচন যাই কিছু বলেন সেটি সম্পন্ন হবে, এমনটি তিনি ইঙ্গিত দিয়েছেন। জানতে চাই যে লিখিত মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, সেক্ষেত্রে কিন্তু সকলের মতামত কিন্তু এক না। বিশেষ করে আমরা যেটি দেখেছি, নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সময়কাল কি হবে সেটি নিয়ে ডিসেম্বর থেকে জুন, তার মধ্যেও কিন্তু 6 মাসের একটা পার্থক্য। সেই 6 মাস সব রাজনৈতিক দলগুলো মানবে কিনা সেটি একটা বিষয় তো আছেই। সেক্ষেত্রে যেটি দৃশ্যমান সেটি হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে। জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি গণভোট হবে, নাকি গণপরিষদ নির্বাচন হবে, নাকি জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হবে। এ নিয়ে কিন্তু আমরা দেখেছি প্রধান রাজনৈতিক যে দলগুলো তাদের মধ্যে মতনৈক্য রয়েছে, পার্থক্য রয়েছে। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা দপ্তর বা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন
তারা সেক্ষেত্রে কিভাবে এটিকে একসাথে করেই নির্বাচনে আগাবে সেরকম কোনো পদক্ষেপ দেখেছেন কিনা আপনি? সিফাত, এই শুরু থেকেই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি দ্বিমুখী অবস্থান লক্ষ্য করা যায়। অনেকগুলো রাজনৈতিক দল যেমন সবাই চায় সংস্কার, কিন্তু এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলো নির্বাচনও চায়, কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল, বিশেষ করে উল্লেখযোগ্যভাবে বলতে হয় বিএনপির কথা, তারা বরাবরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় এবং তারা বলছে সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাংলাদেশ যে গণ অভ্যুত্থান হলো, এত শহীদ হয়েছে, এত আহত হয়েছে, এই যে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল আমরা পাইনি। প্রধান উপদেষ্টা আজকেও তার ভাষণে বলেছেন এবং আজকেও একটি সকালে অনুষ্ঠান ছিল, সেখানেও বলেছেন যে বাংলাদেশের যে জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে ন্যায় বিচার পাওয়া, সেই বাংলাদেশের মানুষ কিন্তু ন্যায় বিচার পায়নি। গুম খুমের রাজনীতি হয়েছে, দীর্ঘদিনের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টা এগুলো উল্লেখ করেছেন। এমন একটা ভঙ্গুর পরিস্থিতিতে, যেখানে রাষ্ট্র কাঠামোর বেশিরভাগ জায়গাগুলো ভঙ্গুর পরিস্থিতি, সেখানে একটি নির্বাচন হলেও সেই নির্বাচন সুষ্ঠু কতটা হবে এটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কারণ সেখানে অর্থের ব্যবহার এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি, এবং আমরাও দেখেছি গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম অনেকটা বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে প্রশ্নবিদ্ধ করে বা হতাশায় ফেলে দেয়। তো সে তেমন একটা জায়গা থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু একটি সংস্কার চায়। এই জন্য সংস্কারের ক্ষেত্রে আর কোনো ফ্যাসিবাদ যেন তৈরি না হয়, জন্য এনসিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন গত কয়েকদিন আগে মতামত জমা দিল বা আলোচনায় বসলো। তারাও বলছে যে গণ পরিষদ নির্বাচন এবং একসঙ্গে জাতীয় নির্বাচন যদি একসাথে হয়, তাহলে যে সংবিধান, সে সংবিধানটা নতুনভাবে লিখিত হবে। নতুন সংবিধানের আলোকে যদি পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার একটা সম্ভাবনা। আর কথা তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষাতেও বা কথাতেও উঠে আসে বারবার যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার যে ঐক্য তৈরি হয়েছে বা একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটিকে বৃথা যেতে দেওয়া যাবে না। এবং প্রধান উপদেষ্টা আজকেও তিনি বলেছেন যে গুজবকারীরা ওত পেতে আছে, অনেক টাকা খরচ করছে এবং বাংলাদেশের মানুষকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এবং সরকার গঠনের পর থেকে তিনি বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গুজব ব্যাপারে সক্রিয় রয়েছে। তো এই যে গুজবের বিরুদ্ধে একটা শ্রেণী কাজ করছে এবং আওয়ামী লীগের যারা দোসররা আছে তারাও যেমন এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনাকে জানতে চাই যে আওয়ামী লীগের কথাটা বারবার বলছে প্রধান রাজনৈতিক দলগুলো বলছে, প্রধান উপদেষ্টাও বলছেন, তাদের উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও বলছেন, কিন্তু এই যে সাধারণ মানুষের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটি দাবি উঠেছে, কিংবা তারা যেহেতু বলছে যে তারা বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, কিংবা তারাও রাজনীতিতে আসতে পারবে কিনা, পারলেও সেটি কোন প্রক্রিয়ায় আসবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, অংশগ্রহণমূলক নির্বাচন যদি চায় অন্তর্বর্তী সরকারে, সেই প্রক্রিয়াগুলো কি দৃশ্যমান, কি আসলে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, কিংবা তাদের নিষিদ্ধ যদি না করা হয় তাহলে তাদের কার্যক্রম করার জন্য কি কোনো পথ খুলে দিচ্ছে কিনা, আর সেটিও যদি বন্ধ রাখা হয় তাহলে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? এই আলাপটা দীর্ঘদিন ধরেই, শুরু থেকেই রাজনৈতিক দল বা এই যে গণ অভ্যুত্থানের যারা শক্তি, তারা বলছে যে এই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যেরকম রাজনৈতিক সংস্কৃতি করেছে, এজন্য তাদের রাজনীতি করার অধিকারী হারিয়েছে। আবার একই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে যে আওয়ামী লীগকে লিখিতভাবে নিষিদ্ধ করলে আন্তর্জাতিকভাবে এই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এজন্য তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু সকল রাজনৈতিক দল বিচার করতে চায়। কিন্তু আপনাকে সিফাত জানিয়ে রাখি যে এই এক বছর বা এই যে ডিসেম্বর বা এই জুন পর্যন্ত কিন্তু এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের বা তাদের বিচার করা আসলে আদৌ সম্ভব হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আসতে হবে যে আসলে বিচার এর মধ্যে যদি না করা সম্ভব হয়, তাহলে আওয়ামী লীগ কি আবার স্বরূপে নির্বাচন করতে পারবে কি না। যদি নির্বাচন করতে না পারে, তাহলে যে 3টি নির্বাচন আওয়ামী লীগ জাতিসংঘে প্রতারণা করেছে, তাহলে সেই সব নির্বাচন থেকে তাদেরকে আলাদা রাখা যায় কিনা, এই নিয়ে আলাপ হচ্ছে। আসলে এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আপনি এর আগে যে প্রশ্নটা করছেন সেটাও যদি আমি এক লাইনে বলি, যে এই যে আলাপ আলোচনাগুলো চলবে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মধ্য দিয়েই কিন্তু একটি সরকার সিদ্ধান্তে আসবে যে নির্বাচন কবে হবে, সংস্কার কীরকম হবে এবং আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে।
আমরা সেটি দেখার অপেক্ষায়। হাসিবিল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সহকর্মী হাসিবিল্লাহ থেকে জানছিলাম আজকে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি জাতীয় নির্বাচন এবং পরবর্তী কি ধাপ হবে বাংলাদেশের, এবং তিনি শুভেচ্ছাও জানিয়েছেন, সকলকে ধন্যবাদও জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে একসাথে হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন। এবার ভোটের ট্রেনে নিব আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এবারে জানবো সংসদীয় আসন পরিক্রমা। আজকে থাকছে বরিশাল 3 আসন। বরিশাল 3 আসন সংসদীয় আসন 121, যার সীমানা মুলাদি ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত, যেখানে মোট ভোটার রয়েছে 3,10,092 জন, যেটি 2023 সালের হিসাব অনুযায়ী। পুরুষ ভোটার রয়েছে 1,56,825 জন, নারী ভোটার রয়েছে 1,53,266 জন, তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে এই বরিশাল 3 আসনে। সংসদীয় আসন পরিক্রমা দেখে আসলাম, শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্বে। আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয়ে, সে পর্যন্ত শুভকামনা।